শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকেও আমরা অসংক্রামক রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এর পূর্বের অংশটুকু আপনারা আগের অনুষ্ঠানে শুনেছেন, আজকে তার বাকি অংশটুকু আপনাদের জন্য। আচ্ছা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিতভাবেই হচ্ছে। আমার কাছ থেকে অনেক তথ্য জানা যাচ্ছে যেগুলো হয়তো আগামী দিনে আমাদের কাজে লাগতে পারে। এবার বলবো, আমাদের বর্তমানে আমরা যে সময় বাস করছি, মানে একটা অনিশ্চিত জীবনযাপন। তো আগেকার মতো তো আমরা সেই একটা ছায়াশনিবিড় শান্তির ছোট ছোট গ্রামগুলি সেই রকম পরিবেশের মধ্যে এখন আর নেই। সব সময় মানুষ ছুটছে। এই যে বর্তমান সভ্যতার যে মানসিক চাপ, এটার কি কোনো ভূমিকা থেকে থাকছে, বা এখান থেকে বেরিয়ে আসার উপায় বা কি? আবারও আপনাকে ধন্যবাদ দেবো এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের জন্য। চলুন আমরা টাইম লাইনে কিছু বছর পিছিয়ে যাই, ধরুন কয়েক লক্ষ বছর পিছিয়ে গেল। তাহলে আমরা এই ইটকাট পাথরের জঙ্গলে আর নেই। তখন হয়তো বা হোমোসেপিয়েন্স হবে আসতে শুরু করেছে, বা হোমো ইরেক্টাসের দল পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে পুরো আরণ্যক পরিবেশ, সবুজের পরিমাণ অত্যধিক বেশি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি, কিন্তু প্রতি পদে জীবনের ঝুঁকি। বললেন না যে অনিশ্চয়তা, এখন বর্তমান সভ্যতাতে আমরা অনিশ্চয়তার মুখোমুখি। ভাবুন কয়েক লক্ষ বছর আগে পিছিয়ে যাই, তখন আমাদের জীবন কতটা অনিশ্চিত ছিল। যে কোনো মুহূর্তে একটা লেপার্ড আমাকে আমার জীবনটাকে ছিনিয়ে নিতে পারে। আমি হয়তো গাছের ডালে বসে আছি, হঠাৎ করে একটা লেপার্ড আমার দিকে ঝাঁপিয়ে আসার চেষ্টা করছে, ঠিক আছে? তো তখন আমাকে আমার লেপার্ড বা যে কোনো বন্য জন্তু আমার দিকে ঝাঁপিয়ে পড়ছে, তখন আমার কি উপায়? আমাকে বাঁচতে হবে। এই বাঁচার জন্য শরীর আমাদের পথ করে দিয়েছে। কি পথ? না, বিপদ ঘন্টা বেজে ওঠে তখন শরীরের আনাচে কানাচে, আমার শরীরের বিপদের আনাচে কানাচে। সেই বিপদ ঘন্টা আমাকে জানিয়ে দেয় যে আমাকে হয় যুদ্ধ করতে হবে, নইলে পালাতে হবে। আমি কোনটা করব সেটা আমরা আমাদের বিচার করে বুঝতে পারবো যে আমার প্রতিপক্ষ যদি আমার থেকে কম শক্তি সম্পন্ন হয় তাহলে আমি লড়াইটা করতে পারি, আর যদি বেশি শক্তি সম্পন্ন হয় তাহলে পালাতে পারি। জীবন রক্ষার এই মাত্র উপায়। তাহলে এই যে ফাইট অর ফাইট প্রিন্সিপাল বা লড়াই অথবা পালাই নীতি, এই নীতিটাকে কার্যকর হতে গেলে আমাকে শারীরিকভাবে প্রচন্ড সক্ষম হতে হবে। লড়াই করতে গেলেও প্রচন্ড শক্তির দরকার, পালাতে গেলেও একটা লেপার্ড আমাকে তাড়া করেছে, তার সঙ্গে ছুটে পালাতে গেলেও আমাকে সেই রকম শারীরিক সক্ষমতা সম্পন্ন হতে হবে, নচেত আমার জীবন শেষ হবে। এবং এর জন্য আমাদের ওই যে বললাম বিপদ ঘন্টা মানে আমার শরীরে কিছু আপদকালীন হরমোন, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, সঙ্গে সঙ্গে সেগুলো লেভেল বেড়ে দেয়। কি কারণে? আমাকে সেই যুদ্ধের জন্য প্রস্তুতের জন্য। পালানোটাও একটা যুদ্ধ, ঠিক আছে, একটা স্ট্র্যাটেজি ফর সার্ভাইভাল। তো সেই যুদ্ধের জন্য আমাকে প্রস্তুত করে। কিভাবে প্রস্তুত করে? না, আমার রক্তচাপ বাড়িয়ে দেয়, আমার হৃদগতি বাড়িয়ে দেয়। আমার রক্তচাপ বাড়ানোর উদ্দেশ্য আমার প্রত্যেকটা পেশির মধ্যে রক্ত যেন প্রবাহিত হয়, ঠিক আছে? অর্থাৎ আমাকে আরো বেশি সক্ষম করে তুলছে, শরীরটাকে সক্রিয় করে তুলছে, যাতে করে আমরা এই বিপদের মোকাবিলা করতে, ঠিক আছে? আমরা পালালাম, পালিয়ে বাঁচলাম, লেপারও পালাম, বেঁচে গেলাম এ যাত্রা। এবার আমরা টাইম লাইনে আবার আগের এখনকার এই একবিংশ শতাব্দীতে ফিরে আসি, ঠিক আছে? এখন আমাদের লেপার্ড তাড়া করে না। 1 লক্ষ বছরের থেকে আমাদের জীবন আজ অনেক নিশ্চিত, তবুও আমরা কি বলছি? অনিশ্চয়তা, সর্বত্র অনিশ্চয়তা। এখনো আমাদের শরীরে সেই বিপদ ঘুমটি বেজে ওঠে, কিন্তু লেপার্ড তাড়া করার জন্য নয়।
আমি আমার সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি করলাম সেটাতে এত কম লাইক কেন পড়লো সেই কারণের জন্য আমার শরীরে বিপদ ঘন্টি বেজে ওঠে। এবং বিশ্বাস করুন, এই বিপদ ঘন্টি বাজানোর থেকে রেহাই পাওয়ার কোনো প্রতিরোধ আমার শরীরে তৈরি, এবং এই বিপদ ঘন্টি সব সময় বেজে চলেছে। আমার শরীর কি ভাবছে? শরীর কিন্তু সেই যুগেই পড়ে রয়েছে। অর্থাৎ শরীর ভাবছে আমার এমন একটা ভয়ঙ্কর বিপদ চলে এসছে যে আমাকে বাঁচতে হবে, তার জন্য শরীর কি করছে? আমাকে যুদ্ধ করতে সক্ষম করছে। অর্থাৎ শরীর একইভাবে কয়েক লক্ষ বছর আগেও যেমন আমার প্রেশার বাড়িয়ে, আমার হৃদগতি বাড়িয়ে আমাকে যুদ্ধ করতে সক্ষম করে তুলেছিল, এখনো সেই কাজই খুব বিশ্বস্ত যন্ত্রের মতন করে যাচ্ছে। এবং আমরা রিল্যাক্স হতে পারছি না, কারণ ওই বিপদ ঘন্টি 24 ঘন্টা বেজে চলেছে মাথার মধ্যে। তার ফলে আমার রক্তচাপ, আমার হৃদগতি 24 ঘন্টায় বেড়েই আছে, রিল্যাক্সের কোনো জায়গা নেই। তার মানে ওই আকাঙ্ক্ষাটা একটা শত্রুর মতো কাজ করছে। ওই যে বললাম যে আমার চিন্তা, আমার ভাবনা, আমার জীবনযাপন ভয়ঙ্করভাবে আমাদের শরীরের প্রত্যেকটা কোষকে প্রভাবিত করছে। আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ভাবনা আমাদের প্রত্যেকটা কোষকে প্রতিনিয়ত প্রভাবিত করে আমাদের ক্রমশ এই ভয়ঙ্কর ব্যাধির দিকে ঠেলে দিচ্ছে। এবং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমরা নিজেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় পোস্টের কথা যখন এলোই কথা প্রসঙ্গে, তাহলে আরও একটা কথা বলতে হয়। বর্তমানে তো যুব সমাজের ক্ষেত্রে, বিশেষ করে মানে কম বয়সী আর কি, যারা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেখা যাবে নিদ্রাহীনতা একটা বড় রোগ। মানে অনেক রাত পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আরও যেসব সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে ইউজ করার ফলে অনেকটা রাত পর্যন্ত জেগে থাকছে। এগুলোও তো শরীরের পক্ষে তাহলে একটা ক্ষতিকর বা ভয়ানক কিছু ডেকে আনছে, যেগুলোর থেকে এই রোগগুলো আসছে বলে মনে হয়। একদমই তাই। আমি একটু আগে দূষণের কথা বলতে গিয়ে আলোক দূষণের কথা বললাম না? এই যে আমরা ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক গ্যাজেটস ব্যবহার করছি, ঠিক আছে, রাতে ঘুমানোর আগে ঠিক ফোনটা না দেখলে, এই একটু ফেসবুকটা না ঘাঁটলে ঠিক ঘুমটা আসে না, ঠিক আছে? এটা আমাদের সবাইকারই প্রায় বক্তব্য আর কি। তো এর যে ব্লু লাইটটা আসছে না, এটা আমাদের শরীরে মেলাটোনিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনের ক্ষরণকে একদম কমে। আচ্ছা, যে মেলাটোনিন হরমোন আমাদের ঘুম ডেকে আনে, সেইটাকে যখন আমরা কমিয়ে দিচ্ছি, আমরা আমাদের ঘুমকে বিদায় দিচ্ছি। এবং এই যে আপনাকে এক্ষুনি ওই টাইম লাইনে আমরা 1 লক্ষ বছর আগে চলে গেছিলাম, সেখানে আমরা বলছিলাম না যে আমাদের ওই আপদকালীন হরমোন বিপদ ঘন্টি বেজে যাচ্ছে। তো এই আপদকালীন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার যেমন আমাদের শরীরের মধ্যেই ব্যবস্থা রয়েছে, তেমনি রিল্যাক্স করারও আমাদের শরীরের মধ্যেই ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো হাত, যেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেটা আমাদের এই বিপদ ঘন্টি বাজায়, আর প্যারাসিম্প্যাথেটিক আমাদের রিল্যাক্স করতে শেখায়। আচ্ছা, তো এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কতটা প্রয়োজন বাঁচার জন্য? আমরা দেখেছি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির প্রয়োজন আছে সার্ভাইভালের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত করে আমাদের। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কতটা প্রয়োজন আমাদের, সেইটা হচ্ছে যে আমাদের শরীরের যাবতীয় গঠনমূলক কাজ, সেটা হয় এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন আপার হ্যান্ড নেয়, তখন সিম্প্যাথেটিক সিস্টেম নিচে থাকে। গঠনমূলক বলতে আমাদের পুষ্টি, পরিপাক, আমাদের কোষে যে সমস্ত ভুল বা ত্রুটিগুলো হয়ে যাচ্ছে। কীরকম ভুল ত্রুটি? না, আমাদের একটা কোষ থেকে আর একটা কোষ তৈরি হয়, তো সেই কোষগুলো তৈরি হতে গেলে কোষের যে মূল ওই যে জিন ডিএনএ, সেই ডিএনএর রেপ্লিকেশন হয়, অর্থাৎ
একটা ডিএনএর একটা প্রতিলিপি তৈরি। প্রতিলিপি মানে টোকা, বাংলা কথায় টোকা। তো টুকতে গেলে ভুল হবেই, সেরকম টুকতে গেলে ভুল হয়, প্রতিলিপি তৈরি করতে গেলে ভুল হয়, ঠিক আছে? কিন্তু আমাদের শরীরেরই সেই অটো এডিটিং সিস্টেম আছে, অর্থাৎ এডিট করতে পারে। সেই এডিটিংটা কখন হয়? যখন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে আমাদের শরীর থাকে। আচ্ছা, সেই এডিটিংটা যদি না হয় তাহলে সেই ভুলগুলো থাকবে, সেই ভুলগুলো জমবে, দিনের পর দিন জমতে জমতে ভুলের পাহাড় তৈরি হবে। ভুলের পাহাড়, পরিণাম কর্কট রোগ বা ক্যান্সার। এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভ কখন থাকে? ঘুমের সময়। তো একটা পরিণত বয়স্ক মানুষের অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম ভীষণ জরুরি। আচ্ছা, আমাদের শরীরের সমস্ত গঠনমূলক কাজ এই ঘুমের সঙ্গে জড়িত। এমনকি এই যে যারা টিনেজার, যারা পড়াশোনা করছে, স্টুডেন্টস, তারা বলে না যে রাত জেগে না পড়লে পড়া হয় না। খুব সত্যি কথা, কারণ কি না, রাতের দিকে পরিবেশ শান্ত থাকে, কিন্তু ঘুমের সময়ও তো কিন্তু ওইটাই। দিনের বেলার ঘুম আর রাতের ঘুম কখনোই সমপর্যায়ে কিন্তু নয়, কারণ ওই আলো, ওই মেলাটোনিন গল্প চলে আসে, ঠিক আছে? তো এতে কি হয়, তারা আদতে নিজেদের ক্ষতি ডেকে আনে। কারণ কি না, এই ঘুমের সময়তে মেমোরি কনসলিডেশন হয়, অর্থাৎ আমি সারা রাত জেগে পড়ে গেলাম, প্রচুর পড়ে গেলাম, কিন্তু আমরা মনে রাখতে পারলাম না কিছুই, কারণ আমি আমার যে ডেটা ইনপুট আমি ঢোকালাম সেটা ঠিকভাবে থরে থরে সাজানো নেই। প্রচুর কাগজ ঢোকালাম ঘরের মধ্যে, কিন্তু সাজানো না থাকার জন্য যে সময় যে দরকারি কাগজটা দরকার সেটা আমি বের করতে পারলাম না, আমি রিকল করতে পারলাম না, পরীক্ষায় উত্তরটা দিতে পারলাম। আদতে এই অনিদ্রা থেকেই আসে স্ট্রেস, আশঙ্কা, উদ্বেগ। এই অনিদ্রা থেকেই আসে এই সব বিভিন্ন, যেটা মহামারীর মতন ছড়িয়ে পড়েছে এই অসংক্রামক ব্যাধি। শুধু ক্যান্সার নয়, আমাদের হাই প্রেশার, ঠিক আছে, ডায়াবেটিস, এই সমস্ত সব হাত ধরাধরি করে একসঙ্গে। আচ্ছা, এগুলোর থেকে বাঁচার জন্য আমাদের কি ধরনের খাদ্য, এগুলো তো গেল, মানে নিদ্রাহীনতা ইত্যাদি বোঝা গেল যে ওগুলোকে যত কমানো দরকার, যতটা আমরা ঘুমের পরিমাণ বাড়াতে পারবো, সময়ের কাজ সময় করা ইত্যাদি, এগুলো বাদ দিয়ে যদি খাদ্যাভ্যাস বা যোগব্যায়ামের কথা বলি, এগুলো তাহলে কি বলবেন আপনি? মানে কতটা করা দরকার বা এগুলো কিভাবে মেনে চলাটা দরকার? আবারও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার ধরুন আমরা টাইম লাইনে পিছিয়ে পড়ি 1 লক্ষ বছর, ঠিক আছে? তো সেখানে একজন বন মানুষ, হ্যাঁ, ধরা যাক সে শাকাহারী, ঠিক আছে, সে ফল খেয়ে দিন কাটাচ্ছে, ঠিক আছে? তো সে কি করবে না, সে তার কাছে অনেক অপশন, হ্যাঁ, সে মিষ্টি ফলটা খাবে না টক ফলটা খাবে, ঠিক আছে? তো সেই জন্যে বিবর্তন আমাদের সুন্দর একটা ইন্দ্রিয় দিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি জিহ্বা, রসনা, স্বাদেন্দ্রিয়, ঠিক আছে? তো কি করতে হবে? হ্যাঁ, খিদে পেয়েছে, খেতে হবে, কিন্তু আমি টক ফলটাও খেতে পারি, মিষ্টি ফলটাও খেতে পারি, দুটো তো অপশন আছে আমার কাছে। তাহলে এখন মিষ্টি ফলটা খেতে গেলে আমাকে অনেক দূর যেতে হবে, কিন্তু টক ফলটা তাড়াতাড়ি খেতে পারি। তাহলে আমি কিন্তু এই স্বাদেন্দ্রিয়র জন্য মিষ্টি ফলটাকেই পছন্দ করব। তার কারণ হচ্ছে ওটাতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, গ্লুকোজ আছে, এবং সেই গ্লুকোজটাকে আমাকে ইনস্ট্যান্ট কিছু এনার্জি সাপ্লাই দেবে, ঠিক আছে? কিন্তু সেটার জন্য আমাকে অতদূর যেতে হচ্ছে, গিয়ে সেটাকে সংগ্রহ করতে হচ্ছে, অর্থাৎ সেখানে জীবনের প্রতি পদে আমাকে সক্রিয় থাকতে হচ্ছে আমার পছন্দের খাবারটুকু নেওয়ার জন্য, সংগ্রহ করার জন্য। এবং জিহ্বা আমাকে লোভ দেখাচ্ছে যে যেটা আমার প্রয়োজনীয়, সেই প্রয়োজনীয়টা, অর্থাৎ যেটা আমাকে বেশি এনার্জি দেবে, বেশি শক্তি দেবে, সেই শক্তিদায়ী জিনিসটাকে সংগ্রহ করতে। এবার আমরা আবার আগের জায়গায় এখনকার ফিরে আসি, ঠিক আছে? এখন আর আমাদের দূরে গিয়ে মিষ্টিটা আনতে হয় না, 2 পা এগোলেই, ফ্রিজ খুললেই প্রচুর চকলেটস,
ঠিক আছে? আপনি দেখেছেন কোনো শিম্পাঞ্জিকে যোগাভ্যাস করতে, ব্যায়াম করতে? দেখেননি নিশ্চয়ই, কারণ প্রয়োজন পড়ে না। কারণ খাদ্য সংগ্রহের জন্য যে সংগ্রাম, তাতেই তার শরীর ফিট রাখার জন্যে প্রয়োজনীয় যে ব্যায়াম সেটা হয়ে যাচ্ছে, আলাদা করে কিছু দরকার পড়ে। আর এখন আমরা কি করছি, বরঞ্চ তখন যদি কোনোভাবে শারীরিকভাবে আমি অসক্ষম হই, সেটা আমার মৃত্যুর নামান্তর। হয় আমাকে না খেয়ে মরতে হবে, নইলে অন্য কারোর খাবার হয়ে যেতে হবে। ঠিক আছে? এখন আমাদের কি অবস্থা? জীব কিন্তু আগের মতোই থেকে গেছে। হ্যাঁ, জীব চাইছে ওই মিষ্টি ফল খেতে বা মিষ্টি জাতীয় খাবার খেতে, যেখানে প্রচুর ক্যালোরি আছে। কিন্তু তার জন্য প্রয়োজনীয় যে পরিশ্রম, সেটা আমাদের নেই। দুপা ফ্রিজ খুললেই প্রচুর ক্যালোরি, এবং আমরা খাচ্ছি এবং ক্যালোরি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, আরও খাচ্ছি। তো এবং ক্রমশ আমরা অলস এবং কর্মবিমুখ হয়ে যাচ্ছি। তো বোঝা গেল তো যে কোথায় বিবর্তন আমাদের কোন জায়গায় নিয়ে চলে এসছে। বিবর্তনে এটাকে বলা যায় বিবর্তন জাড্য বা ইভলিউশনারি ইনার্সিয়া, যে আমাদের শরীরটা কিন্তু সেই পুরনো শরীর, কিন্তু আমাদের পরিবেশটা হঠাৎ করে সক্রিয় রাখার জন্য যতটা পরিশ্রমের দরকার সেইটা কমে গেছে বলে আজকে একদম আমরা ক্রমশ শ্রমবিমুখ হয়ে যাচ্ছি। সেটা আমাদের শরীরে এইসব রোগ ডেকে আনছে। আমরা প্রচুর সঞ্চয় করছি কিন্তু খরচ করছি। আচ্ছা, এবার বলবো, এতক্ষণ তো রোগ এবং তার মূলত প্রতিরোধগুলো নিয়ে আলোচনা করলাম, খাদ্যাভ্যাস ইত্যাদি, সচেতনতা, সক্রিয়তা প্রভৃতি। এবার জানতে চাইব যে এগুলোর চিকিৎসা ব্যবস্থা সরকারি বা বেসরকারি উদ্যোগে কেমন চলছে, এবং সচেতনতা প্রচারের ব্যাপারটা কতটা অগ্রসর লাভ করেছে। হ্যাঁ, সরকারিভাবে তো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ নন কমিউনিকেবল ডিজিজ একটা আমাদের জাতীয় কর্মসূচি আছে, এবং সেখানে একটা টার্গেট সেট করা আছে। সেই সেট করা টার্গেটটি হচ্ছে যে 25/25। তার মানে হচ্ছে যে 2025 সালের মধ্যে এই এনসিডি জনিত কারণে যে মর্টালিটি বা মৃত্যু হার, সেটাকে 25% কমিয়ে আনবে। তো আমরা জানি না, আগামী সময় বলবে যে আমরা সেটাতে কতটা সফল হয়েছি। প্রচুর কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন এই যে এনসিডি কাউন্সিল এখন প্রত্যেক হসপিটালে আছে। ঠিক আছে, যারা মানুষকে বোঝায়, মানুষকে সচেতন করে তোলে। কিন্তু মানুষকে তো আসতে হবে হসপিটালে। এখন তো মানুষ ক্রমশ হসপিটাল বিমুখ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমরা এখন চট জলদি পরিষেবা পেতে বেশি আগ্রহী। ঠিক আছে, সে যদি বেশি খরচ করেও হয়, তাই না? তো একদম সেই রকম ব্যাপার আর কি। তো আমি সেই জন্যে আমাদের শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের আবেদন করবো যে না, হসপিটালও কিন্তু আমাদের চিকিৎসা হয়, সরকারি পরিষেবা যথেষ্ট উন্নত। হ্যাঁ, অবশ্যই আপনাদের তার জন্য কিছুটা সময় হয়তো দিতে হবে। ভালো কিছু পেতে গেলে তো ভালো সময় অবশ্যই দিতে হবে। আমরা বলবো আপনারা আসুন, এই ব্যাপারে সচেতন হন এবং এই পরিষেবাগুলো আপনারা গ্রহণ করুন। হ্যাঁ, মানে এই জায়গাটা আমি আরেকটু জোর দিতে চাই, যারা শুনছেন তাদের জন্য। মানে অনেকের ধারণা থাকে আর কি, যে হাসপাতালে গেলে আমরা হয়তো ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা পাবো না, অনেকটা সময় ব্যয় হয়ে যাবে, এবং যে ধরনের চিকিৎসা হচ্ছে আমরা হয়তো বাইরে তার থেকে অনেক ভালো মানের চিকিৎসা পেতে পারি। এই কথাগুলো বোধহয় ঠিক নয়, তাই তো? মানে আপনার কথা থেকে না, কখনোই পুরোপুরি সঠিক নয়। তার কারণ হচ্ছে যে অনেক সময় এরকম প্রশ্ন ওঠে যে হসপিটালে ডাক্তারবাবুকে নাকি সবসময় পাওয়া যায় না। সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে তো? হ্যাঁ, আমি বর্ধমান মেডিকেল কলেজে বলছি, এটা একটা টার্সিয়ারি কেয়ার সেন্টার। ঠিক আছে, এখানকার মানে এই টার্সিয়ারি কেয়ার সেন্টারের মতন সুলভ ডাক্তার অন্য কোনো প্রাইভেট সেটাকে সম্ভব নয়। ঠিক আছে, কারণ এখানে ডাক্তারবাবুরা নিজেদের তাগিদে তারা পরিষেবা দেয়, কারণ তারা পরিষেবা দিচ্ছে মানে তারা কিছু শিখছে সরাসরি। হ্যাঁ, এখানে রুগীও যেমন পাচ্ছে,
হ্যাঁ, সে যে চিকিৎসক তাকে চিকিৎসা করছে তিনিও লাভবান হচ্ছেন, তিনি নতুন কিছু শিখছেন। ঠিক আছে, তো সেই জন্যে এবং এবং সমস্ত সমস্ত মানের ডাক্তারবাবুদের পাওয়া যায় না, মানের বলতে বিভিন্ন ক্যাটাগরি বলছি। ঠিক আছে, হ্যাঁ, সিনিয়র প্রফেসরদেরও যেমন পাওয়া যাবে, আবার জুনিয়রদেরও পাওয়া যাবে। আচ্ছা, এগুলো নিঃসন্দেহে আশ্বস্তির কথা, শুনতেও ভালো লাগে। এবং মানে আমরা অনেকেই হয়তো অবজ্ঞা করি অনেক সময় যে একটা সরকারি ব্যবস্থা মানে সেখানে হয়তো সব এলোমেলো, কিন্তু সেখানেও যে এরকম পর্যাপ্ত ব্যবস্থা আছে আমরা অনেকেই খোঁজ খবর রাখি না। একদম। আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে। এবার যেটা জানার, অসংক্রামক রোগ ধরা পড়লো, স্ক্রিনিংয়ে আমরা জানতে পারলাম কারোর কিছু একটা হয়েছে, এটা থেকে কি সম্পূর্ণ নিরাময় সম্ভব নাকি নিয়ন্ত্রণ করে রাখা দরকার? আপনি যদি কিছু বলতে চান এটার বিষয়ে, আপনি কি পরামর্শ দিতে চান বা দেবেন? আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই রকম প্রশ্নের খুব আমাদের সম্মুখীন হতে হয়। যে ধরুন কোনো একটি পেশেন্ট যিনি এসছেন, সে তার হয়তো সবেমাত্র হাই প্রেশার ধরা পড়েছে বা হাই সুগার ধরা পড়েছে। তো প্রথমেই প্রশ্ন যে ডাক্তারবাবু, তাহলে কি সুগার বা প্রেশারের ওষুধটা এখন থেকেই শুরু করে দিতে হবে? মানে একবার শুরু করলে তো আর সারা জীবন বন্ধ হবে না, এ তো চলবেই। হ্যাঁ, তো এখন থেকেই, অন্য কি আর কোনো উপায় নেই? এখানেই বলি যে আবারও দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের বুঝে নিতে হবে। সাধারণ জ্বর সর্দি কাশি হলো, আমি 5 দিন 10 দিন ওষুধ খেলাম, ভালো হয়ে গেল। এই অসংক্রামক ব্যাধি, যে ব্যাধিটা আমরা এতক্ষণের আলোচনায় বুঝতে পেরে গেছি যে আমরা নিজেরাই ডেকে এনেছি, অর্থাৎ আমরা পয়সা খরচ করে রোগটাকে তৈরি করে আবার পয়সা খরচ করে রোগটাকে সারাতে এসেছি, এবং সেখানেও আমাদের দ্বিধা সংশয়, এখনই শুরু করব নাকি না বিপদ ঘটে যাওয়ার পরে? আমারও প্রশ্ন, এখনই না বড় কিছু বিপদ ঘটে যাওয়ার পরে? সুগারের ওষুধ এখনই নাকি না আমার কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার পরে? প্রেশারের ওষুধ এখনই নাকি পক্ষাঘাত হয়ে বিছানায় শুয়ে থাকার পরে? বিপদ আসার আগে আমাকে সচেতন হতে হবে। তো এখনই, এই মুহূর্তে যদি ডাক্তারবাবু পরামর্শ দেন, অবশ্যই শুরু করতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কতদিন খাবো, কতদিন, অর্থাৎ সেই সারা জীবনের প্রশ্নটা চলে আসে। অর্থাৎ একদম কি চিতায় ওঠার আগে অবধি চলবে? প্রশ্নটার উত্তর আমার মধ্যেই লুকিয়ে আছে। অর্থাৎ আমি কি চাই? রোগ মুক্তি না রোগ যাপন? অর্থাৎ এই যে ওষুধ শুরু হয়ে গেল, তার মানে কিন্তু এমন নয় যে আমার অন্যান্য ব্যবহার, জীবনযাপন, জীবনচর্যা, এগুলো সেই অসংশোধিতই হয়ে থাকবে। আমাকে প্রতি মুহূর্তে খুব সচেতনতার সঙ্গে মেনে চলতে হবে এই সুস্থ থাকার নিয়মাবলী। অর্থাৎ আমার যদি সুগার হয়, তাহলে আমি কি কি জিনিস খাবো না, মানে স্বাস্থ্যবিধি যেগুলো, সেই স্বাস্থ্যবিধিটা আমাকে মানতে হবে। এই যে রোগী আমি, সেই রোগী আমি চাইছি রোগ মুক্ত হতে, তাহলে যে মানে অনিয়ন্ত্রিত জীবনযাপন আমার রোগটাকে ডেকে এনেছে, সেই অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে যতক্ষণ না আমি নিজেকে বার করে একটা নতুন মানুষ হয়ে উঠতে পারছি, আমার সমস্ত ব্যবহার, আমার জীবনচর্যাকে পাল্টে ফেলে, এমনকি আমার চিন্তা ভাবনা, সবকিছুকে পাল্টে ফেলে যতক্ষণ না আমরা নতুন মানুষ হয়ে উঠতে পারছি, ততক্ষণ আমাদের শরীরের এই যে শারীরবৃত্তীয় ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আগের মতোই থাকবে। যদি আমরা পাল্টাতে পারি, তখন কিন্তু আমার ওষুধের ডোজ আস্তে আস্তে কমবে। যদি আমি নিয়মিত শরীরচর্চা করতে পারি, তাহলে কিন্তু আমার ওষুধের যে চাহিদা, রিকোয়ারমেন্ট, সেটা আস্তে আস্তে কমবে। তখন ডাক্তারবাবু হয়তো বা এক সময় পরামর্শ দিতেও পারেন যে আপনি এখন ওষুধ বন্ধ করেও দেখতে পারেন, কিন্তু অবশ্যই
উইথ প্রপার মনিটরিং। ঠিক আছে, অর্থাৎ আমার ঘাড়ের ওপর ঘাড়াটা ঝুলছেই, আমি কতটা সাবধানতা এবং জীবনযাত্রা প্রণালীর মাধ্যমে এবং অবশ্যই নিয়মপূর্বক ওষুধ সেবনের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারছি। মানে নিরাময় সম্ভব যদি আমি নিজেকে পাল্টে ফেলতে পারি। যদি আমার এটা এখানে আর একটা জিনিস একটু মানে পরিষ্কার হয়ে যাওয়া দরকার, যে মানুষটা দীর্ঘদিন ধরে সুগার বা প্রেশারের ওষুধ খেয়ে আসছে, ঠিক আছে, তার হয়তো শেষ বয়সে আমি এমন কিছু সে নিজের শরীরকে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে বদলাতে পারবে না যে সে আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে যার হয়তো এই অত্যধিক স্ট্রেস বা টেনশনের থেকে হঠাৎ করে দেখা গেল যে সুগার বা প্রেশার বেড়ে গেছে, ঠিক আছে, তার হাতে প্রচুর সুযোগ, ঠিক আছে, সে কিন্তু পারে। কিন্তু আবারও বলছি, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এবং ওষুধ ছাড়া নয়, ওষুধের পাশাপাশি আমার এই সমস্ত এগুলোকে বলা হয় নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে, ওষুধ বাদ দিয়ে যে এটার গুরুত্ব অপরিসীম, এইটাই আমাকে অন্য মানুষ করে দিতে পারে। এবং সেই অন্য মানুষ হিসাবে যখন নিজেকে প্রমাণিত করতে পারবো, তখন হয়তো বা আমার ওষুধের প্রয়োজনও পড়াতে পারে। বোঝা গেল, অনেক না জানা কথাগুলো জানা গেল, বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। শেষ করছি তাহলে আজকের অনুষ্ঠান। নমস্কার, এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।